হ্যালো, ওয়েলকাম সবাইকে স্টোরি অফ শ্বেতার কোরিয়ান সিরিজের 8th এপিসোড। আমাদের লাস্ট এপিসোড শেষ হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে হেইন মানে আমাদের নায়িকা ইয়োনোর সাথে খুবই ভালো বিহেভ করছে। ও বৃষ্টিতে ভিজছিল, ইয়োনো ওকে ছাতা নিয়ে এসে বলে যে তুমি কেন এখানে, তখন হেইন খুবই ভালোবাসার সাথে ওর সাথে বিহেভ করে, ওর গায়ের জল মুছিয়ে দেয়, ও কতটা লাকি এই কথা বলে। তো এইগুলো শোনার সাথে সাথে ইয়োনো রিয়েলাইজ করে যে হেনের মেমোরি লস হচ্ছে, এবং এটা রিয়েলাইজ করতে পেরে ইয়োনো প্রচণ্ড কান্না করে এবং ওকে বলে যে আই এম সরি ফর হোয়াট এভার আই হ্যাভ ডান। ওকে বলে যে আমি তোমাকে কিছু কথা বলবো, তাতে তুমি রেগে যেও না। তখন ও বলছে যে কি কথা বলে, ও মনে করাচ্ছে যে আমরা জার্মানি ঘুরে এসেছি। হেন বলছে ও আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, এত বড় একটা কথা আমি ভুলে গেছি। তখন বলছে না তোমার ট্রিটমেন্ট শুরু হয়নি, তো আমরা জার্মানি থেকে একবার ঘুরে এসেছি, তারপরে যা ট্রিটমেন্টের হয়েছে সেগুলোর ছোট জিনিস মনে করাচ্ছে। তখন হেইন বলছে এত ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ভুলে গেলাম। ইয়োনো বলছে আরও একটা খুব বড় জিনিস যেটা আমি তোমাকে বলতে চাই অথচ তুমি ভুলে গেছো এই মুহূর্তে, সেটা হলো যে আমি তোমার জন্য মানে পুরো ক্লিন। ইয়োনো বলছে আমাদের মাঝখানে একটা ডিভোর্সের জন্য মানে অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম যেটা তুমি পেয়েছো, এবং তার জন্য তুমি আমার ওপর খুবই ক্ষুব্ধ। এই কথাটা বলার সাথে সাথে অন্য এর আগে যা যা মনে করি হেনের তেমনভাবে কিছু মনে পড়েনি। হেন অবাক হচ্ছে যে আমি এগুলোও ভুলে যাচ্ছি, এত ভুলে গেলে কি করে কাজ করব, এরম নানান কথা বলছে খুব সুইটলি। যখন ডিভোর্সের কথা বলে হেনকে স্ট্রাইক করে আর কি, তখন হেনের দেখায় যে ফ্ল্যাশব্যাকে সমস্ত কথাগুলো পরপর পরপর মনে পড়ে যাচ্ছে, কিভাবে ইয়োনো ওকে বলে বলে রাগিয়েছিল যে কেন ওর সাথে থাকতে পারে না, ও কতটা খারাপ মানুষ, এইসব বলে তখন হেনের মনে পড়ে যায়। আমাদের এই এপিসোডের শুরুতে আমরা খুব মিষ্টি একটা সিন দেখি, যেটা হচ্ছে যে হেন আর ইয়োনো ওদের বিয়ের আগে একা ঘুরতে বেরিয়েছে আর কি। ওরা একটা অ্যাকোরিয়াম মতো জায়গায় গেছে, ওই যে বড় অ্যাকোরিয়াম মতো থাকে না, যেখানে মানে সমুদ্রের নিচে যে মানে জলজ প্রাণী মানে যারা মাছ তিমি ফিমি এরকম ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে নিজেরা হেঁটে হেঁটে অ্যাকোরিয়ামের মতো দেখা যায়। এরকম একটা জায়গায় ওরা বেড়াতে গেছে। ইয়োনো তো জানে না যে হেন এত বড় একটা ফ্যামিলির মেয়ে। খুব ইনোসেন্টভাবে ইয়োনো বলছে কি অদ্ভুত, দেখো আমরা যেখানেই বেড়াতে যাচ্ছি সেই জায়গাতেই কোনো লোক থাকছে না, আমি তো শুনেছি এই জায়গাটা কাপলদের জন্য খুবই ফেমাস সিওলে, কিন্তু এখানেও কোনো মানুষ নেই। আমরা সেদিন হোটেলে খেতে গেছিলাম, সেখানেও কোনো মানুষ ছিল না। এবার মিউজিক শুনে বলছে যে এখানে এরকম একটা রোম্যান্টিক মিউজিক বাজছে, সাধারণত এইসব জায়গাতে একটু চার্মিং মিউজিক বাজে অনেক বেশি লোকের জন্য। এবার সেই সময় দেখা যায় যে হেন ক্যামেরার দিকে তাকিয়ে মানে ওইখানে যে সিসিটিভি আছে তার দিকে তাকিয়ে এরকম হাত মানে ইশারা করে বোঝায় যে মিউজিক পাল্টে দাও, তারপরেই মিউজিকটা পাল্টে যায়। তখন আবার ইউনো বলে আরে আমাদের কথা কি কেউ শুনছে, মিউজিকটা পাল্টে যাচ্ছে। মানে ইউনো ওয়াজ সো সিম্পল সাদাসিধে টাইপের আর কি, ও কোনোভাবে এটা ধরতেই পারেনি যে আগে থেকে হেন এইসব করছিল। মানে ও যে প্ল্যান করে লোকজন সরিয়ে দিচ্ছে ওদের সময়ের জন্য, এইগুলো ইয়োনো কোনোভাবেই ধরতে পারছিল না। তো ওইখানে খুব সুন্দর করে ইয়োনো হেনকে প্রপোজ করে যে আমার মনে হয় আমাদের সারাউন্ডিং আমাদের আশপাশের মানুষজন সবাই চাইছে যে আমরা জুড়ে যাই, তাই জন্য উইল ইউ ম্যারি মি বলে ও বেন্ড ডাউন করে হেনকে প্রপোজ করে। তো এরকম একটা সুন্দর সিন আমরা দেখতে পাই। আর তার সাথে মানে কাট টুতে আমরা দেখি যে এখনের যে পরিস্থিতিটা, হেনের সমস্ত কিছু মনে পড়ে গেছে, এবং পরের দিনই দেখা যায় হেন একজন লয়ার ভাড়া করেছে। সেই লয়ার হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের গুন্ডা। ও নাকি মানুষকে ছেড়ে দেয় না, ওর ক্লায়েন্টের কোনো ক্ষতি হলে তাকে খুন করে দেয়, মারধর করে, এই ধরনের। এই কথাগুলো ইয়োনোকে বলছে ইয়োনোর যে লয়ার ফ্রেন্ড, যে ওদের ডিভোর্স করিয়ে দেবে বলেছিল, সে বলছে ওরে বাপরে কে হায়ার করেছে, এ তো এরম এরম টাইপের। মানে সেই লয়ার এর সামনে কোনো কথাই বলতে পারছে না, মানে কাঠ হয়ে গেছে। তো যাই হোক নানান মানে কেন ডিভোর্সটা চাইছে ইয়োনো, সেই সব নানান কারণ নিয়ে একটুখানি তর্কাতর্কি হয়েছে, হয়ে ফাইনালি দে গট এ ডিভোর্স। মানে এখন হেন এবং ইয়োনোর মধ্যে কোনো সম্পর্ক মানে কোনো বৈবাহিক সম্পর্ক নেই কাগজে, তারা একে অপরের থেকে ডিভোর্স নিয়ে নিয়েছে। এবার হেন যখন ফিরছে মানে গাড়িতে করে ফিরছে, তখন হেনের ভীষণ পুরনো কথা মনে পড়ছে। যখন ইয়োনোর সাথে ও লোকাল ট্রেনে চড়েছিল কয়েকবার, তখন ইয়োনো ওকে যা যা কথা বলেছিল, সানসেট দেখিয়েছিল, সেই ট্রেন লাইন দেখতে দেখতে ওর মনে পড়ছে। এরকম আর কি হেন নানানভাবে নিজের পুরনো স্মৃতিগুলোর মধ্যে ঘিরে থাকছে, কারণ ও তো আসলে সত্যি জানে না যে ইয়োনো কী উদ্দেশ্যে ওকে উত্ত্যক্ত করছে। হ্যাঁ, ডিভোর্সের
অ্যাপ্লিকেশনটা ইয়োনো তৈরি করেছিল, কিন্তু তখনের ইয়োনো আর আজকের ইয়োনোর মধ্যে তো অনেক পার্থক্য আছে। ও এখন হেনের সাথে থাকতে চায়, ওকে ভালোবাসে, কিন্তু ওকে রাগিয়েছে এই কারণে যাতে ওর ট্রিটমেন্টটার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ওর রেগে থাকা, ওর স্টেপ নেওয়া, এগুলো তো হেন জানে না। ফলে হেন খুবই দুঃখের একটা জায়গা, এবং ওর মনের মধ্যে বারবার প্রশ্ন আসছে হেনের যে কেন আমার থেকে ডিভোর্সটা নিল। ওর সম্পত্তি নিচ্ছে না, ওর পরীক্ষা নিরীক্ষা করে মানে অডিট ফডিট করে কোনো টাকা পয়সার তছরূপ দেখা যায়নি, অথচ বারবার নানান জায়গায় দেখা যাচ্ছে যে কোনো মহিলাও নেই। তাহলে ওয়াই? তো যেটা হেন স্টার্ট করে, ইয়োনো যে কাজগুলো করে সেইগুলোকে মানে ইনভেস্টিগেটিভ এজেন্সি তো জানিয়েছে ওদেরকে, ওকে আর ওর বাবা, হেন সেই সমস্ত জায়গাগুলোয় যায় এবং ভিডিওসগুলো দেখতে থাকে যে ও কি করেছে। ও গিয়ে ওই মাঠটার মধ্যে একটা পার্ক আছে, সেই পার্কে সবাই কাপলের সাথে বেড়াতে আসে, ও একা এসে ওখানে ইয়োনো একটা সময় প্রচণ্ড দৌড়ে দৌড়ে চিৎকার করেছে, কান্না করেছে। তো ওটা হেন দেখে ভাবছে, ওই পার্কটায় হেন গেছে, গিয়ে দেখছে সবাই কাপল ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বয়সের, তাদের ফ্যামিলির সাথে তারা আনন্দ করছে। হেন মনে মনে ভাবছে এখানে কেন ও একা আসে এবং কেনই বা এভাবে দৌড়ে দৌড়ে কান্না করছে, ও বুঝতে পারে না। একটা হোটেল আছে, খুব বেসিক হোটেল, যেখানে ও খেতে যায় এবং ওর সাথে ওর ওই বন্ধুটা যায় যে লয়ার ফ্রেন্ড। সে ওকে বলছে যে তুই ভাব, বন্ধুটা বলছে ইয়োনোকে, তুই ভাব তোর লাইফ এখন কত ইজি, তুই ডিভোর্সটাও পেয়ে গেছিস অ্যান্ড তোর কোনো কষ্টই নেই, তোর প্রাণও দিতে হলো না, কিছুই করতে হলো না, তুই খুব স্মুথলি পেয়ে গেলি, এখন তুই তোর মতো জীবন কাটাবি। আগে তোর কাছে যখন ফোন আসতো তোকে দৌড়ে চলে যেতে হতো, ওই ক্রুশিয়াল যে ফ্যামিলি, ও তোর ওপর কত অত্যাচার করেছে, তাই জন্য তোকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, এগুলো বলছে। তো ইয়োনো পুরো চুপ করে মাথা নিচু করে, ওরা ওই একটা ড্রিঙ্ক খায়, মানে আমাদের বোধহয় অ্যালকোহলের মতন, ওদের ড্রিঙ্কটার নাম সোজু। তো সেই সোজু ঢালছে আর কি গ্লাসে। তো ঢালতে ঢালতে ও বলছে চুপ কর প্লিজ, কিন্তু আমার এই মুহূর্তগুলো ভালো লাগছিল, আমার ওর সাথে থাকতে ভালো লাগছিল, আমি ডিভোর্সটা করেছি অন্য কারণে। এই কথাটা বলে ইয়োনোর করা কাজগুলো ট্রাই করার জন্য যে হেন গেছে, গিয়ে যেখানে খেতে বসেছে ইয়োনো আর তার বন্ধু, সেই পিছনের টেবিলটাতেই হেনও বসেছে। এবার ও সোজু ঢালছে, সেম জিনিসও অর্ডার করেছে, ঢালতে ঢালতে ও শুনেছে ইয়োনোর এই কথাটা শুনে ও খুবই ইমোশনাল হয়ে পড়েছে। ও বাকি সমস্ত সোজুটা খেয়েছে, খেয়ে কান্না করছে প্রচণ্ড আর কি, অনেক রাত অবধি হোটেল পুরো খালি হয়ে গেছে, তারপরেও ও বসে বসে কান্না করছে। ও বলছে আমার বর আমার সাথে সময় কাটাতে চায়, অথচ তার সাথে আমার ডিভোর্সও হয়ে গেছে এবং আমার হাতে সময়ও নেই, আমি কি করব, মানে আমার লাইফটা কোন দিকে যাচ্ছে। এদিকে এবার আমরা দেখতে পারি আমাদের শয়তান ইউনকে। ইউন, এটা খুবই বাই দ্য ওয়ে বলে দিই, এই এপিসোডটা কিন্তু প্রচণ্ড একটা পাওয়ার প্যাকড এপিসোড, মানে একবার পরিস্থিতিগুলো জমে উঠেছে। ইউন কি করেছে, ইউন তো ওষুধটা নিয়ে নিয়েছিল ওই হেনের ব্যাগের থেকে, যেটা ওর তখন তখন সমস্যা মেটানোর জন্য যে ওষুধটা খায়, সেই ওষুধটা থেকে ও ইনফরমেশন পায় যে এটা হলো অ্যান্টি ক্যান্সারাস কোনো ওষুধ। তো ও বুঝে যায়, মানে ও ধারণা তো করে নেয়, বুঝে যায়, কনফার্ম না হলেও, যে এই ওষুধ যখন ওর ব্যাগের মধ্যে আছে তাহলে সামথিং ইজ রং অবভিয়াসলি। এবার ওর আগের কথা মনে পড়ছে, যখন ছোট ছিল ইউন, হেন একবার একটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে আসছে এবং একটা প্রচণ্ড ওই অ্যালসেশিয়ান টাইপের বড় কুকুর ওকে তাড়া করেছিল। আর মানে ও খুব দৌড়াচ্ছে, হেন খুব দৌড়াচ্ছে, এরকম মুহূর্তে ইউন এসে একটা পাথর ছুঁড়ে আর কি ওকে, কুকুরটাকে মেরেছিল এবং আটকেছিল। তারপরে তো ওর ওপর লোকজন খুব বকাঝকা করে ইউনকে, যে তুমি কেন কুকুরের উপর এই আচরণ করেছো, তুমি কেন এই করেছো। তখন হেন প্রোটেক্টেড হিম এবং বলে যে ও যদি আজকে আমাকে না বাঁচাতো তাহলে কুকুরটা এতক্ষণ আমাকে কামড়ে দিত। সো ও খুবই ভালো আর কি, এরকম বলতে চায়। আর এসে ওর পায়ে অলরেডি কাটা ছিল, ইউনের পায়ে তখন একটা কাটা ছিল, তো সেটাই হেন এসে একটা টেপ লাগিয়ে দেয়। আর ও চলে যাওয়ার পর মাটিতে দেখে যে একটা সানফ্লাওয়ারের মোটিভ দেওয়া, এমবস করা আর কি, একটা চেন পড়েছিল গোল্ডেন কালারের। আজও ইউনের গলায় সেই সানফ্লাওয়ারের লকেট দিয়ে সেই চেনটা ও পরে ঘুরে বেড়াচ্ছে, মানে ওইটাকে ধরতে ধরতে ইউন পুরোনো কথাগুলো মনে পড়ে। ও এরপরে চেষ্টা করে হলো হেন, মানে হেনের তো যাতায়াতের খোঁজ নেওয়ার চেষ্টা করে, যে অফিসের পর হেন কোথায় যাচ্ছে। তো ড্রাইভারকে ফোন করাতে ড্রাইভার বলে যে আমাকে ম্যাডাম বলেন যে আমি অন্য কোথাও যাব, বলে আমাকে পাঠিয়ে দেন, তো আমি জানি না উনি কোথায় যাচ্ছেন। এবার একদিন ও তো সবগুলো ট্রাই করছে, ওই
যে যে জায়গায় ইয়োনো যায় একা একা, সেই জায়গাগুলো ও গিয়ে গিয়ে দেখছে যে সত্যিই কেন ইয়োনো ওখানে যায়। যেমন একটা বেসবল খেলার জায়গা আছে, টাকার ওই যেমন আমরা ওজন মাপার সময় মেশিনে কয়েন দিই না, ওরকম কয়েন দিলে একবার করে বল আসে, একটা এরকম নেটের মধ্যে ফাঁকা জায়গা আছে, বলটাকে ঠাঁই করে মারতে হয়, আবার বলটা আসে, আবার টাকা দিলে, এইরকম এক একটা ডলারে কত কত করে বার থাকে, এরকম সিস্টেম। তো সেখানে গেছে করে বলছে যে এটাই কি মজা। তারপরে 2-4 বার সেটাকে করে বলছে, 2-4 বার নিজেই করেছে, করার পরে বলছে আরে এটা তো আমাকে আলাদাই একটা রিলিফ দিচ্ছে। তো এই জিনিস, কিন্তু ও কোনো কারণ খুঁজে পাচ্ছে না যে কেন ওর থেকে ইয়োনো ডিভোর্সটা নিচ্ছে এইটা। এবার ও নানান জায়গায় যায়, তখন ও গাড়ি ছেড়ে দেয় এবং পরবর্তীতে ও ট্যাক্সি করে ফিরে আসে। ইউন কি করছে সেগুলো ট্র্যাক করার চেষ্টা করছে যে কেন ও নেই, ও কোথায় যাচ্ছে। তো সেদিন বেশ অনেকটা রাত হয়েছে, ও ইউন এসে বাইরে পায়চারি করছে, আর তখন হেইন একটা লোকাল ট্যাক্সি থেকে ঢুকেছে। ওকে জিজ্ঞেস করছে তুমি এত দেরি করেছো, তুমি কোথায় গেছি? তখন ও বলছে আমি গেছিলাম আমার কাজে। কেন, কি ব্যাপার? তখন ইউন বলছে, মানে ইউন পুরো ডিরেক্টলি ওকে বলছে যে আমি তোমার পার্টনার হতে চাই, তুমি কেন, কনটেক্সট ওয়াইজ তুমি কেন ইউনোকে চাকরি থেকে সরিয়ে দিচ্ছ না, ও এরকম কাজ করেছে। তখন হেন বলছে সেটা আমার ডিসিশন, আমি বুঝে নেব, তোমাকে বলবো না, এই জাতীয়, মানে হেন একেবারেই ওকে পাত্তা না দিয়ে এরকম উত্তর দিয়েছে। তখন ও বলছে যে আমি চাই তোমার জীবনের অংশ হয়ে থাকতে, আমি তোমার কাছে এই অংশটা হওয়ার জন্য, মানে এই গুরুত্বটা পাওয়ার জন্য আমি এত বছর অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, এখন তোমার হি ইজ নট ইউর হাজব্যান্ড, মানে আমাকে কেন সেই জায়গাটা দিচ্ছ না। তখন হেন খুব ক্লিয়ারলি বলে যে আমি আমি আমার বিয়েতে খুব খারাপ ছিলাম, তাই জন্য আমি ডিভোর্স নিয়েছি, আমি অন্য মানুষের সাথে যেতে চাই তাই ডিভোর্স নিয়েছি, তা নয়। ওর কষ্ট হচ্ছিল আমার সাথে থাকতে, আমি যেমন মানুষ সেই কারণে, এবং আমাদের সম্পর্কটা ভালো চলছিল না, আমি আমার অন্য কাজ নিয়ে অনেক ব্যস্ত, সেই জন্য আমরা ডিভোর্স নিয়েছি, এখানে আমাদের বিয়েতে অখুশি থাকার মতন কোনো কারণ নেই যেটাতে আমি তোমাকে জায়গা দেবো। ও খুব ক্লিনভাবে এটা মানে বলে দেয়, এবং এই মুহূর্তে ওদের মধ্যে যাতে আর কথা না হয়, ইউনের যে মা, যেটা আরও বড় ঘাঁটি শয়তান, সে ওখানে এসে আজকে অনেক দেরি হলো বলে কথাটা ভাঙচি দেয় আর কি, যাতে মানে এই ওদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা আছে সেটা না হয়। কারণ ইউনের মায়ের তো পুরোটাই উদ্দেশ্য ইটস অল অ্যাবাউট মানি মানি মানি, প্রপার্টি নেব, মানি নেব, নিজেদের বাড়ি, মানে এই সবগুলো নিজেরা নিয়ে নেব। তো সেই কারণে ওই যে মনের একটা ছোট্ট জায়গাটুকু ইউনের মধ্যে বেঁচে আছে, সেইটাকেও ওকে কোনোভাবে নিতে দেবে না আর কি। এইদিকে একটা মাঝের ছোট্ট সিনের মধ্যে আমরা দেখি যে ইয়োনোর মা ভিলেজ থেকে ওর মেয়ের কাছে সেজেগুজে খুবই কর্পোরেটদের মতন ড্রেস করে হেইনের মায়ের সাথে দেখা করতে এসছে। কারণ ডিভোর্স যে হয়ে গেছে এটা কিন্তু ইয়োনো বাড়িতে কিছু বলেনি, বরং বলেছে যে পরিস্থিতি অনেক ভালো হয়ে গেছে, ওরা আগেও দেখেছে যে যা ছিল তার থেকে অনেক বেটার, ফলে সকলে ধরে নিয়েছে যে ওরা ভালো আছে। এবার ওর বাড়ির দিকে তাই হয়েছিল। তো ফোন করে বলেছে যে আপনার সাথে দেখা করতে চাই, এরকম এরকম। তো এসে হেনের মায়ের সাথে, মানে দুই শাশুড়ি দেখা করছে। দেখা করে ইয়োনোর মা বলছে আমাদের কিন্তু মা হিসেবে উচিত বিয়েটা আটকে ফেলা, আপনাদের জীবনেও হার্ডশিপ এসছে, আমাদেরও এসছে, তাই বলে কি ডিভোর্স উদ্দেশ্য, এইসব বলছে। তখন ওর মা বলছে যে ডিভোর্স উদ্দেশ্য মানে ডিভোর্স তো হয়ে গেছে, এখন আর ডিভোর্স নিয়ে কোনো কথা হতে পারে না, আর তুমি তো আমার সামনেই এসো না, আমি জানি তুমি কতটা খারাপ, হ্যান ত্যান, তোমার ছেলে ওই চেয়ারম্যানের চেয়ারের নিচে মাইক্রোফোন লাগিয়েছিল, এইসব নানান কিছু। ওর মা পুরো অবাক যে এই কাণ্ডগুলো কী করে ইয়োনো করতে পারে, এবং ও মাথা নিচু করে চোখের জল ফেলছে আর বলছে ইয়োনো কি সত্যিই স্বীকার করেছে ও এগুলো করেছে? তখন উনি বলছে স্বীকার করেনি, ও আর কী করে স্বীকার করবে, তাহলে তো জেলে যেতে হবে, কিন্তু এগুলো সবই ইয়োনোর কাজ বলে এরমভাবে আর ওকে খুবই ইনসাল্ট করে, এবং ও মাথা নিচু করে আর কি একেবারেই চলে যায় এখান থেকে। এদিকে ইউন যাকে দিয়ে সমস্ত খোঁজ নেওয়াচ্ছিল অফিসে, ইউনও খুঁজতে খুঁজতে তাকে ধরে ফেলেছে একদম। ও ইউনের সাথে ফোনে কথা বলে ফোনটা রেখেছে, আর ইউনও পিছনে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করছে যে তুমি কী খবর দাও, কী। ও তখন বলল যে এই ওষুধটার খবর ওকে দিয়েছে, এবং ওদের কোথায় কোথায় যাওয়ার প্ল্যান থাকে, মানে ইউনো এবং হেন কোথায় যায়, কখন যায়, সেগুলোর সমস্ত ইনফরমেশান ও ইউনকে দেয়। আর একটা জিনিস ইয়োনো এর মাঝখানে যেটা করেছে সেটা হলো ইউনের হাতে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা অনেক পুরনো এবং খুবই ট্র্যাডিশনাল একটা ঘড়ি। এবার সেই ঘড়িটা কটা এডিশন বেরিয়েছিল, সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড, কে কিনেছিল, কোথায়, এইটা খুঁজতে খুঁজতে গিয়ে ইয়োনো দেখতে পায় যে মিস মুলার, মানে চেয়ারম্যানের যে গার্লফ্রেন্ড, সে ওই ঘড়িটা কিনেছিল,
এবং যে ঘড়িটা এখন মিস্টার ইউনের হাতে দেখা যাচ্ছে। ফলে ওর মাথার মধ্যে জিনিসগুলো খুলতে থাকে, কনফিউশন আর কি বাড়ছে, কিন্তু ক্ল্যারিটি যতক্ষণ না পাচ্ছে এমন একটা কথা তো কাউকে বলা যায় না। সো ওইগুলো ভিতরেই নিয়ে রেখে দিয়েছে। এদিকে দেখা যাচ্ছে ইউনো থেকে তো সব পাওয়ার সরিয়ে দিয়ে চেয়ারম্যান ওকে প্রায় বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি করে দিচ্ছে। যখন সুচল একদম মানে ডুবে যাচ্ছে, কোনো ফান্ডার নেই, কেউ কিছু করবে না, সেই সময় ইউনো এসে ওকে বাঁচিয়ে নেয়, ওকে প্রচণ্ডভাবে রক্ষা করে আর কি। এরকম একটা মুহূর্তে যখন কন্ট্রাক্টটা সই হতে যাবে তখন ইউনো ঢুকে পড়ে, মানে ওর সিকিউরিটির কথা না শুনে, পিওর কথা না শুনে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে বলে যে এই কন্ট্রাক্ট সাইন করার আগে মানে সাইন করলে আপনার এত% স্টেক এর হাতে চলে যাবে, ইউনের হাতে চলে যাবে, ওর যে কোম্পানিটা তার নাম বলে, যেখানে সমস্ত কিছু চলে যাবে। ফলে এই কাজটা করার আগে কিন্তু ভাবার দরকার। এদিকে চেয়ারম্যানের মাথাটা তো ওর গার্লফ্রেন্ড অলরেডি পুরো খেয়ে রেখে দিয়েছে। চেয়ারম্যান মানে খুবই রিয়াক্ট করে আর তারপরে ইউনোকে জাস্ট ওর সমস্ত অধিকারের থেকে বাদ দিয়ে দেয়। মানে মেশিনে ও লগ ইন করতে পারছে না, ওর আইডি কার্ড দিয়ে ও ঢুকতে পারছে না, অফিসে ঢুকতে পারছে না, এই ধরনের নানান কাজকর্ম আর কি চেয়ারম্যান করে, যাতে ও খুবই অপমানিত হয়। ওকে এসে বলছে যে আপনার নাম্বার, আপনার ফোন, আপনার কার্ড, হ্যান ত্যান সব দিয়ে দিতে হবে, যেমন পুলিশের লোক থাকে সেরকম এসে বলছে হলো ইউনোকে। তখন হেন এসে বলছে যে আপনি তো আপনারা ওয়ার্কিং আওয়ারের বাইরে তো আসতে পারেন না এইভাবে। তখন ওরা বলছে যে আমাদের কাছে চেয়ারম্যানের অর্ডার আছে যে এই কাজটা এখনই করতে হবে। তখন ও মানে হেন খুবই শিল্ডের মতন দাঁড়ায় এবং বলে আপনারা প্লিজ বাড়ি চলে যান এবং কিছু কথা হলে বলবেন যে সিইও বলেছে এই সময় এরমভাবে কোনো কিছু হতে পারে না, বলে ওদেরকে ভাগিয়ে দেয়। এবং ওরা একটা লিফটে করে ফিরছিল, তখন ইউনোকে জিজ্ঞেস করে হেন, তোমাকে এত অপমানিত হতে হচ্ছে, তুমি আছো কেন এখানে, তুমি কেন চলে যাচ্ছ না? এই ইউনো বলেছে যে আমার উদ্দেশ্য তো অনেক আছে, ইচ্ছাও আছে, আমি জানি না কতটা পারবো। এই দিকে আমরা দেখতে পাই যে বুমজা ইউনোকে ধরে জিজ্ঞেস করছে যে তুমি কি করে ডিভোর্স করতে পারলে, তোমার জীবনে অন্য মহিলা আসছে বলে ওকে মানে ব্লেম করছে। তো ইউনো যেরকম আর কি খুবই ঠান্ডা প্রকৃতির, ও বলে বুঝিয়েছে যে না এরকম কিছু আমি করিনি। যেহেতু ওরা দুজনেই জানে যে হেনের শারীরিক অসুস্থতার কথাটা, তখন ইউনোকে বলে এবং ইউনো বলার আগেই মানে বুমজার পেটে কোনো কথা থাকে না। বুমজা বলে তুমি জানো আমি কি জানতে পেরেছি, কি ভয়ঙ্কর একটা ঘটনার কথা বলে ওই ইয়ের কথা বলে, ওর বরের যে মানে চেয়ারম্যানের, ওর বাবার যে গার্লফ্রেন্ডের কথা, মিস মুলার বোধহয়, তার কথা বলে যে ও সত্যি ওর ওই নাম নয়, ও এত বছর ধরে আছে। তখন সেটা ইউনো মিলিয়ে নিয়ে সেই ইনভেস্টিগেটিভ এজেন্সিটার কাছে যায়, গিয়ে ওরা যেখানে ওই শুটিং করতে গেছিল, ট্রেনার ছিল, তার যে কথাটা মনে হয়েছিল একটা পুরনো একটা বাচ্চার কথা, যে বাচ্চাটাকে এই লোকটার মতন দেখতে ছিল, সেই কথাগুলো সমস্ত বেরিয়ে আসে। মানে আস্তে আস্তে ওরা মানে পর্দা খুলতে থাকে, কিন্তু ওদের কাছে কোনো প্রুফ নেই, সেই প্রুফটা জোগাড় করতে হবে। প্রুফ জোগাড় করার মুহূর্তে দেখা যায় যে চেয়ারম্যানের 50 বছর না 60 বছরের জন্মদিন হবে। জন্মদিনে উনি খুব শান্তি চান, এটা ওটা সাজিয়ে গুজিয়ে বসানো হয়েছে। সেই জন্মদিনের আগে নানান আলোচনা করতে গিয়ে বাবার সামনে মানে চেয়ারম্যানের সামনে বুমজা একটা আংটি দেখে ওই মোলারের হাতে, এবং দেখে বলে বাবা এই আংটিটা তুমি কি করে এঁকে দিয়ে দিয়েছো এই চুড়েল মহিলা, আমার কাছে এটা সারা জীবন খুবই প্রিয়, কখনোই তুমি এরকম করতে পারো এইসব বলে আর কি। ও খুব রাগারাগি করছে, তুমি জানো ও কত খারাপ মহিলা, মানে ওর খানিক কথা রাগের বশে আর কি বুমজা বলে ফেলেছে এবং ওর চুলের মুঠি ধরে মারপিট করেছে। এবার করার পরে সেই মুহূর্তে বুমজার বাবা ওকে থাপ্পড় মেরেছে এবং বুমজা মানে ফাইনাল করেছে যে ওর বাবার মৃত্যুর আগে আর আসবে না, খুবই রেগে গেছে এইসব। এবার পরের সিনে দেখি ওরা সেই ইনভেস্টিগেটিভ যে ছেলেটা আছে আর কি, সেই ছেলেটার সাথে দেখা করতে গেছে এরা দুজনে, এবং ও দুটো চুল দিয়ে বলছে যে এটাই হচ্ছে ডিএনএ টেস্টের আর কি নমুনা। তখন ওরা বলছে আরে বাহ তুমি হেভি কাজ করে ফেলেছো, তোমার আর কোনো চিন্তা নেই, এরকম আর কি। মানে দুজন আছে এই দলে, বুমজা আর হচ্ছে বেকিউনো, এটা ফ্যামিলির। এছাড়া ওই কোম্পানিতে যে কাজ করে আর কি, তারা বলছে যে এইভাবে তুমি ডিএনএর স্যাম্পল নিয়ে এসছো, এটা বিরাট। এবার ওইদিকে যে জন্মদিন হচ্ছে, সেই জন্মদিনের দিন সকালের দিকে আগে দেখা যায় সুচল যখন সেজেগুজে পার্টিতে জয়েন করার জন্য আসে, ওর বউয়ের বাচ্চাটাকে নিয়ে আসার কথা, সেরকম সময় দেখা যায় যে ফোনটাকে সুইচ অফ করে ফেলে দিয়ে বাস্কেটের মানে ডাস্টবিনের মধ্যে সুচলের বউ ওর বাচ্চাটাকে নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। এবার সেটা সুচল ওইদিকে হ্যাপি বার্থডে হওয়ার পরে এসে কোথাও খুঁজে না পেয়ে একটা চিঠি দেখতে পায় এবং দেখে যে ওরা চলে গেছে।
সুচলের তো মনটা ভীষণ সুন্দর, তো ও পাগলের মতন করতে থাকে আর কি, মানে কোথায় চলে গেছে, ও কেন চলে গেছে, এরকম খুবই কষ্ট পাচ্ছে সেইটা দেখায়। এবার ওদিকে তো ওরা ডিএনএ ম্যাচ করতে দিয়ে দিয়েছে। ডিএনএ ম্যাচের যখন রেজাল্টটা বেরিয়েছে তখন একবার বুমজা ফোন করেছে, ওর বাবাকে ধরেনি যথারীতি, আনটাইমলি ফোন করেছে ও বলে আর কি রেখে দিয়েছে। এরপরে ফোন করেছে ইয়োনো, ফোন করে বলছে যে আপনার সামনে যদি মুলার থেকে থাকে তাহলে খালি শুনবেন, কোনো উত্তর দেবেন না, বলে এই জাস্ট কথাটা বলেছে। ও যে আছে ও হলো ও কিন্তু আসলে এই অ্যাড্রেস ওর নয়, মিস্টার ইউন এবং ও হলো মা ছেলের সম্পর্ক এদের মধ্যে, বলে ও জাস্ট ফোনটা রেখেছে। আর সাথে সাথে চেয়ারম্যানের শরীরের মধ্যে কিরকম একটা কাঁপুনি শুরু হয়ে যায়, কেমন যেন করতে থাকে আটকে যাওয়ার মতন। তখনই মিস মুল পুরো ওর ফর্মে আসে এবং চোখ মুখ টেনে বলে যে আমার পিছনে লাগা, আমাদের পিছনে লাগা, আমি এমন একটা জিনিস তোমাকে শুকিয়েছি, তুমি হাত দিয়ে ওষুধ ধরে সেই জিনিসটা শুকেছো, এরপরেই শরীর তোমার প্যারালাইজড হয়ে যাবে, তুমি কোমায় থাকবে, তুমি সব কিছু দেখবে বাট ইউ ক্যান নট স্পিক আপ আর কি। এইরকম কথাবার্তা আর কি শেয়ার হয়, আদান প্রদান হয়। তো সেটা ভয়ঙ্কর রকমের একটা ব্যাপার, ধূপ করে পড়ে যায় এবং ওই শয়তানটা ওকে গিয়ে বলে ফাইন, এই ওষুধ এত তাড়াতাড়ি কাজ করে আমি ভাবিনি, একটু গন্ধ শোকার ফলেই এত বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, এবং বলে যে তুমি আমাকে ভরসা করে তোমার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছো, তোমার আমাকে সই করাচ্ছ, এগুলো সমস্ত কিছু আর কি যা হয় আর কি। এবং ও চেয়ার থেকে পড়ে যায়, চেয়ার থেকে পড়ে গিয়ে ও প্যারালাইজড হয়ে যায়। এবার নার্সিংহোমের সিন, সেখানে দেখা যায় যে সবাই মানে ওর যে বাবা মানে হেনের বাবা, সে দেখা করতে চাইছে দাদুর সাথে, বুমজা দেখা করতে চাইছে তার বাবার সাথে, এইসব নানান কিছু হচ্ছে, কিন্তু কোনোভাবেই কোথাও থেকে অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না, কারণ মানে পাওয়ার অফ অ্যাটর্নি হিসেবে চেয়ারম্যান এই মোলারকে দিয়ে সই করিয়ে নিয়েছে এবং নিজে সই করেছে খুবই হাসতে হাসতে, ফলে এই কাগজের তো কোনো অন্যথা নেই আর। বুমজাকে বলে তুমি কি চাও যে আমি হসপিটালটাও চেঞ্জ করে দিই, তোমাদের তো সেখানে যাওয়ারও ক্ষমতা তৈরি হবে না। কেউ বিশ্বাস করে না, কিন্তু স্টিল ওর ডকুমেন্টে ও দেখায় যে ও পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা নিয়ে হয়তো ইয়োনো পরে ইনভেস্টিগেশন করবে, কারণ হি উইল সেভ দেম অবভিয়াসলি, যেটা বোঝাই যাচ্ছে। তারপর সবাই খুবই থেমে আছে, কি করবে এটা বুঝতে পারছে না, এর সাথে কোনো যোগাযোগ নেই। ওদিকে দেখাচ্ছে যে সমানে কুইন্সের কি কি শেয়ার পড়ে গেছে, কি কি খারাপ হয়েছে, কটা কি হয়েছে, এগুলো সমস্ত খবরের মতো ঝরঝর ঝরঝর করে বলে যাচ্ছে, মানে সেগুলো সমস্ত খারাপ খবর। ফ্যামিলির বাকি সমস্ত লোকেরা ইয়োনো এবং বুমজা ছাড়া সবাই প্রচণ্ড অবাক হচ্ছে যে এগুলো কী হচ্ছে, কি করে হলো, কেউ তো কিছু জানে না, মানে বুমজা আর ইয়োনো ছাড়া তো কেউ কিছু জানে না, ফলে সবাই খুবই অবাক হচ্ছে, কান্না করছে, এইসব নানান কিছু করতে করতে ইয়োনো ওদেরকে নিয়ে, ওর ফ্যামিলির যে কজন আর কি হার্ট করলো তাদেরকে নিয়ে ওর নিজের বাড়ি, গ্রামের বাড়িতে ও চলে গেছে। এবং অনেক রাত হয়ে গেছে, গ্রামে গিয়ে দেখা যাচ্ছে যে ওর বাবাটা খালি বসে আছে এবং সে ড্রিঙ্ক করছে, লোকে এটা নিয়েই আলোচনা করছে। এবার সব দলবল মিলে সবাই গিয়ে উপস্থিত হচ্ছে ইয়োনোর বাড়িতে। ইয়োনোর মা তো দেখে, আগে মা দেখেনি, সিস্টার দেখেছে, চমকে ও ভাবছে যে কি এটা অসম্ভব একটা কি ঘটনা। সবাই মিলে ওর গ্রামের বাড়িতে থাকতে আসে, সবাই প্রচণ্ড অবাক আর কি, বলছে যে ইয়োনোকে বলছে যে তুই কি ভালো করেছিস, ওখান থেকে বেরিয়ে এসেছিস, তোর জীবনের কোনো শেষ হয়নি, এটাই শুরু, এরকম নানান কথা বলতে যাচ্ছে, যে চুড়েলের থেকে তুই মুক্তি পেয়েছিস, এইসব বলছে। তো ও এখন বলছে আনফর্চুনেটলি চুড়েল ভি সাথ আই হ্যায়, এইসব নানান কিছু আর কি হচ্ছে। ওরা ওখানে গিয়ে উপস্থিত হয়েছে, অ্যাডজাস্ট করানোর চেষ্টা করছে, এখন সেটা নিয়েই গল্প বা গল্পের নতুন মোড়, যে কীভাবে এইটা ম্যানেজ হচ্ছে। এইভাবেই শেষ হলো গল্পের 8th এপিসোড। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।